ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। পরস্পরকে দুষছেন চালক ও ডিপো ম্যানেজাররা। গাড়ি পুরান হয়ে গেছে, কাজ করতেছে, টাকা পয়সা যা ইনকাম হয় কাজ করে মনে করেন যে নতুন গাড়ি যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কালেক্টর যারা তারা কিন্তু বাইরের লোক, তাদের কাছ থেকে এতটা স্বচ্ছতা পাওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে। লোকবল সংকট ও রাজধানীর যানজটের অজুহাত কর্তৃপক্ষের। প্রতিদিন যে যানজট হয় তাও না, প্রতিদিন একই রকম যানজট হয় তাও না, কিন্তু তাদের কাছে প্রশ্নের উত্তর যে আছে যানজটের জন্য দুইটা ট্রিপ হয়েছে, একটা ট্রিপ হয়নি। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতু সময় মতো বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত। একনেক সভায় প্রধানমন্ত্রী বললেন, মিথ্যা অভিযোগেই বন্ধ হয় বিশ্বব্যাংকের অর্থায়ন। পরীক্ষার হলে প্রশ্নপত্র নেওয়ার পরই কিছু অসাধু শিক্ষকের মাধ্যমে তা ফাঁস হয়। আবারও বললেন শিক্ষামন্ত্রী, ভুয়া প্রশ্ন ছড়ানোর অভিযোগে আটক 6। এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে আমৃত্যু কারাবাস। হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ। আইন সংশোধন করতে হবে বললেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডের বিধান রেখে করা বিমান চলাচল আইনে অপরাধের সংজ্ঞা সুস্পষ্ট করার দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। ষড়যন্ত্র ও অনিচ্ছাকৃত ভুলের শাস্তি আলাদা করার তাগিদ। এবং গমের ব্লাস্ট রোগের জীবাণুর জীবন রহস্য উন্মোচন দেশের কৃষি বিজ্ঞানীদের। 2-3 বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের আশাবাদ। ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। অভিযোগ রয়েছে, আয়ের টাকা কোষাগারে জমা না দিয়ে পকেটে ভরছেন এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। ফলে কয়েক মাস ধরেই বেতনও পাচ্ছেন না বিভিন্ন ডিপোর কর্মচারীরা। কর্তৃপক্ষ বলছে, সংকটের কারণ জনবলের অভাব ও রাজধানীর যানজট। সমস্যা সমাধানে আগামী 2 বছরের জন্য সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। কাগজে কলমে প্রায় 1500 গাড়ি থাকলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বিআরটিসির সচল গাড়ির সংখ্যা প্রায় 1000। এই গাড়িগুলোর আয়ের টাকা থেকে দেয়া হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বেতন। অভিযোগ রয়েছে, গাড়ি ভাড়া থেকে যে টাকা আয় হয় তার বড় একটি অংশ জমা হয় না বিআরটিসির ফান্ডে। নিজস্ব চালক থাকলেও নেই প্রয়োজনীয় কন্ট্রাক্টর। ফলে অধিকাংশ গাড়িতে নিজেদের পছন্দ মতো কন্ট্রাক্টর নিয়োগ দেয় চালকরা। দুজনের যোগ সাজসে কম ট্রিপ এবং কম যাত্রী দেখিয়ে ভাড়া থেকে আয় করা টাকা নিজেদের পকেটে পুরে নেওয়া হয়। তবে টাকা আত্মসাৎ বিষয়ে পরস্পরকে দোষারোপ চালক ও ডিপো ম্যানেজারদের। 3 মাসের বেতন বাকি পড়ছে। 3 ট্রিপেরটা 2 ট্রিপ দেখা না, এটা আমাদের ইয়ে নেই। এখন অন্য ডিপোতে আছে কিনা তা আমি বলতে পারি না। এটা বাই হেড অফিসের ব্যাপার, এটা আমাদের কোনো প্রশ্ন। অফিসাররা কি করে না করে আমরা জানি না। কালেক্টর যারা তারা কিন্তু বাইরের লোক, তাদের কাছ থেকে এতটা স্বচ্ছতা পাওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে। এমনও দেখা যায় যে ড্রাইভার তাদের কাছে ভাড়া কাটার দায়িত্ব দিয়ে তো সেই স্ট্যান্ডে বসা, ওরা ভাড়া কেটে রাস্তা থেকে নেমে চলে গেছে ড্রাইভার টানি পায়নি। এর আগে একাধিকবার বিআরটিসির কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। 21 ডিপোর সব ম্যানেজারকে একযোগে বদলিও করা হয়েছে, কিন্তু মেলেনি সমাধান। আয়ের টাকার সঠিক হিসেব না পাওয়ার কারণ হিসেবে নিজেদের লোকবল সংকট এবং রাজধানীর যানজটকে দায়ী করছেন কর্তৃপক্ষ। ঢাকা শহরের অবস্থানটা ওদেরকে সুযোগটা করে দেয়। যেমন ঢাকা শহরে যানজট হয়, প্রতিদিন যে যানজট হয় তাও না, প্রতিদিন একই রকম যানজট হয় তাও না, কিন্তু তাদের কাছে প্রশ্নের উত্তর যে আছে যানজটের জন্য 2টা ট্রিপ হয়েছে, একটা ট্রিপ হয়নি। এখন আমাদের যে ডিপো ম্যানেজাররা আছে তারা যদি অনিয়মও করে, আমি তাকে এক ডিপো থেকে আরেক ডিপোতে পাঠাতে পারবো, কিন্তু নতুন লোক আমার কোনো রিপ্লেসমেন্ট নেই। আগে মাসে বিআরটিসির বেতন বাবদ খরচ 3 কোটি 20 লাখ টাকা হলেও নতুন পে স্কেল কার্যকর করার পর বর্তমানে বেতন বাবদ দিতে হয় প্রায় 7 কোটি টাকা। ক্রমাগত লোকসানে থাকা প্রতিষ্ঠানটি বাঁচাতে সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হলেও আপাতত 1 বছরের জন্য 21 কোটি টাকা চেয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, বিআরটিসির সব ধরনের দুর্নীতির কেন্দ্রে রয়েছে সারা দেশে ছড়িয়ে থাকা এ ধরনের 21টি ডিপো। অভিযোগ প্রমাণিত হলে এক ডিপোর ম্যানেজারকে বদলি করে পাঠানো হয় অন্য ডিপোতে। আজ নতুন কর্মস্থলে তিনি নতুন করে শুরু করেন দুর্নীতি।
ফলে স্থায়ী কোনো সমাধান না আসায় অর্ধ শতাব্দীরও পুরনো রাষ্ট্রীয় সংস্থাটি লাভের মুখ দেখছে না কিছুতেই। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্প সময় মতো বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক। এছাড়া এ প্রকল্প বন্ধের পেছনে দেশের এক ব্যক্তির ইন্ধন ছিল বলেও মন্তব্য করেন তিনি। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 2010 সালে পদ্মা সেতু প্রকল্প হাতে নেয় সরকার। প্রায় $3 বিলিয়ন সেতু নির্মাণে প্রধান ঋণদানকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের সাথে $1.2 বিলিয়ন ঋণ চুক্তি হয় 2011 সালের শুরুতে। 2015 সালে সম্পূর্ণ সেতু নির্মিত হবে এমন সম্ভাবনায় অনেকটা বিদেশি অর্থায়নে হাতে নেয়া পদ্মা প্রকল্পে অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান ছিল এডিবি, আইডিবি ও জাইকা। কিন্তু সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে আচমকাই অর্থায়ন বন্ধ করে বিশ্বব্যাংক। পরবর্তীতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর বাস্তবায়ন শুরু হলেও সেই দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের তদন্তের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের করা মামলা চলছিল কানাডার আদালতে। শেষ পর্যন্ত গেল শনিবার পদ্মা সেতুতে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে রায় দেন দেশটির আদালত। এরই প্রেক্ষিতে মঙ্গলবার একনেক সভায় প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলে বাংলাদেশের করা দাবি এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কাজের গতিকে ব্যাহত করতে যা তৎপর ছিল সেটাও যে মিথ্যা প্রমাণিত হয়েছে, বাংলাদেশ অনেক আগেই বলেছে, কিন্তু আজকে আন্তর্জাতিকভাবেও এটা প্রমাণিত। আমি আপনারা জানেন যে আমি মেন করছি পদ্মা সেতু বিষয়টা, যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর যে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল এবং তাদের এই মিথ্যা অভিযোগে আমাদের একজন সচিবকে অযথা 1 বছর জেল খাটতে হয়। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্বার্থের আঘাত লাগলো বলে সেই ব্যক্তিটি দেশের এত বড় একটা মূল্যবান প্রজেক্ট, যার ফলে আমার দক্ষিণাঞ্চলের সার্বিক মানুষের আর্থসামাজিক উন্নতি হতে পারত, আমি মনে করি আমি যখন শুরু করেছিলাম যদি করতে পারতাম এতদিন এটা নির্মাণ শেষ হয়ে যেত, আমাদের জিডিপিতে আরো 1% এখানে সংযুক্ত হতো, আমরা 8 ভাগে চলে যেতে পারতাম। সভায় জানানো হয় মহাজোট সরকারের চলতি মেয়াদের 100টি একনেক সভায় অনুমোদিত 733টি উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়েছে 7,63,309 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য হওয়ায় পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ করার দায়ে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবে না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে দুর্নীতির অপবাদ ছড়ানো হয়েছিল, যার সাথে ডক্টর ইউনূস জড়িত। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী। বাংলাদেশের কিন্তু বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কোনো অবকাশ নাই। তার কারণ হচ্ছে উই হ্যাভ সাইন্ড an agreement যার মাধ্যমে we are a member of that bank। যারা ব্যক্তিগতভাবে এই পুরো সাগার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যে আইনি ব্যবস্থা নিতে পারবেন না তা নয়। প্রধানমন্ত্রী যেই তথ্য দিয়েছেন সেই তথ্যের উপরে ভিত্তি করে আমি মনে করি যে ইউনূস সাহেব এই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করার পরিকল্পনার মধ্যে জড়িত। এবারের এসএসসির গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই আবার পরীক্ষা নেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এদিকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটকের পর সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ। এ সময় বলা হয়, প্রশ্ন ফাঁসকারী চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রী আবারও বলেছেন, পরীক্ষার হলে প্রশ্নপত্র নেয়ার পরই কিছু অসাধু শিক্ষকের মাধ্যমে তা ফাঁস হয়। গেল কয়েক বছরের মতো এবারের এসএসসি পরীক্ষা শুরুর পর থেকেই অভিযোগ উঠে প্রশ্নপত্র ফাঁসের। 500 থেকে 2000 টাকার বিনিময়ে ফেসবুক, ভাইবার কিংবা বিভিন্ন অ্যাপসে মিলছে প্রশ্নপত্র, এমন বক্তব্য পাওয়া গেছে খোদ পরীক্ষার্থীদের কাছ থেকেই। বিশেষ করে গণিতের প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি।
এই প্রেক্ষাপটে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে 6 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। প্রশ্নের জবাবে তিনি জানান, বোর্ডের কেউ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত নয়। একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরেই এই ব্যাপারে প্রকৃত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়া হবে যে পরীক্ষাটি বাতিল হবে কি হবে না, বা কতটুকু মিল ছিল, কোন সময়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেফতারকৃত আসামিরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ খুলে শতভাগ কমন পড়ার নিশ্চয়তা দিয়ে প্রশ্নপত্র সরবরাহ করত আর হাতিয়ে নিত বিপুল অঙ্কের টাকা। প্রত্যেকটি বিষয়ের জন্য তারা আলাদা আলাদা গ্রুপ খুলত বলেও দাবি পুলিশের। তবে পুলিশ বলছে, এদের সরবরাহ করা প্রশ্নের বেশিরভাগই ছিল ভুয়া। যেদিন যে পরীক্ষা, সেই পরীক্ষার আগে সমস্ত ক্লায়েন্টদের কাছে তারা যেই ধরনের প্রশ্নপত্র কখনো তারা তৈরি করে নিজেরা, কখনো ফেক প্রশ্নপত্র তৈরি করে পাঠায়, বেনিফিশিয়ারি যারা হবে তারা একটা বিকাশ নাম্বার দেয়, সেই বিকাশ নাম্বারের মধ্যে তার টাকাটা চলে যায়। এদিকে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আবারও বললেন, এক শ্রেণীর শিক্ষক প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। আমাদের সবচেয়ে আস্থার জায়গা, সবচেয়ে নৈতিক মূল্যবোধ সম্পন্ন লোকগুলি আমাদের শিক্ষক, সবাই না। এর মধ্যে কিছু লোক ঢুকে পড়ছে যারা এই কাজে সম্পৃক্ত হয়ে গেছে। দুর্নীতিগ্রস্ত কিছু শিক্ষক তারা এগুলোর মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা থাকতে কোথায় বলেন? যারা যারা দায়ী হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা বাতিল কি বাতিল না, আমি আগেই বললাম, অবস্থা অনুসারে ব্যবস্থা নিব। তিনি আরো বলেন, প্রশ্ন ফাঁস রোধ করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সবাইকে সচেতন হতে হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। তথ্য সন্ত্রাস থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, গুজব ও খণ্ডিত তথ্য গণমাধ্যমের বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতা নষ্ট করে। গণতন্ত্রকে নিরাপদ ও বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে গণমাধ্যম অনেক বিকশিত হয়েছে। তথ্য সন্ত্রাস গণমাধ্যমের পবিত্রতা নষ্ট করে, গণমাধ্যমের সক্রিয়তা নষ্ট করে, গণমাধ্যমের বিশ্বস্ততা নষ্ট করে, গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা নষ্ট করে। সেই জন্য গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা এবং বিশ্বস্ততা বজায় রাখতে মিথ্যাচার, গুজব, খণ্ডিত তথ্যের, তথ্য সন্ত্রাস থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে। তবেই কেবল গণমাধ্যম বিশ্বস্ততার সঙ্গে, বস্তুনিষ্ঠতার সঙ্গে গণতন্ত্রের এবং মানবের সেবা করতে পারবে। সন্ধ্যার সময় আরো থাকছে। পাশ্চাত্যের উৎসব ভ্যালেন্টাইন ডের দোল লেগেছে বাংলাদেশেও। রাজধানী জুড়ে চলছে নানা আয়োজন। এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে আমৃত্যু কারাবাস। আজ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামির আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস.কে. সিনহা এমন পর্যবেক্ষণ দিয়েছেন। প্রধান বিচারপতির এমন পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার মত, এজন্য সাজা সংক্রান্ত আইন সংশোধন করতে হবে। যদিও ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেনের মতে, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস হলে তা হবে জেল কোডের সঙ্গে সাংঘর্ষিক। দেশের 68টি কারাগারে বন্দির সংখ্যা প্রায় 80,000। এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা 10,000-এরও অধিক। কিন্তু বিপত্তিটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে। যদিও গত বছর গাজীপুরের কাশিমপুর কারাগারে গিয়ে প্রধান বিচারপতি যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাবাস বলেই মত দেন। যাবজ্জীবন অর্থ হলো একেবারেই যাবজ্জীবন। পেনাল কোড বলছে যাবজ্জীবন মানে 30 বছর কারাবাস। তবে আসামির রেয়াত অনুযায়ী সাজা খাটার সময় কমে আসে। মঙ্গলবার এক হত্যা মামলায় আপিল নিষ্পত্তির সময় প্রধান বিচারপতি বলেন, এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ড অর্থ বোঝাবে আমৃত্যু কারাবাস। এই যে সর্বোচ্চ মানে 30 বছর এই যে ধরে নেওয়া, প্রয়োজন হলে যদি আইন সংশোধন করতে হয় তবুও করা উচিত। কিন্তু এই যে আসামিরা ছাড়া পেয়ে যাবে, সমাজের কাছে একটা খুব খারাপ মেসেজ যায়। ইমপ্রিজনমেন্ট ফর লাইফ কিন্তু আমৃত্যু। 30 বছর খাটার পরে একজন যদি তার কন্ডাক্টে ছাড়া পাওয়ার যোগ্য হয়, তখন তাকে এই 30 বছর যেহেতু খাটা হয়েছে, সেহেতু তাকে সেই বিবেচনায় ছেড়ে দেওয়া হয়। প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণের সাথে দ্বিমত পোষণ করেছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার মতে, যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস হলে জেল কোডের বিধান অকার্যকর হয়ে পড়বে। টিল ডেথ হয়, এটা ন্যাচারাল লাইফ যদি টিল ডেথ হয় তাহলে রিমিশনও কোনো অর্থবিহীন হয়ে যাবে। এইসব বিবেচনা করে আমরা আশা করি
মাননীয় প্রধান বিচারপতি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটার ব্যাপারে উনি পুনর্বিবেচনা করবেন। তবে প্রধান বিচারপতি ঠিক কি যুক্তিতে যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাবাস বললেন তা এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভায় বক্তব্য দেন তারা। উন্নয়নের মহাসড়কের থেকে আমাদের যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি 2021 সালে মধ্যমায়ের দেশ, 2041 সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে যে করতে চাই, সেই লক্ষ্যে স্থিত লক্ষ্যে পৌঁছতে হলে আগামী দিন আবার শেখ হাসিনার সরকারের প্রয়োজন। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে চাই। এমন কোন কাজ আমরা যাতে না করি যাতে আমাদের সমস্ত অর্জনগুলো নষ্ট না হয়ে যায়, সেই দিকে আমি সবার প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে মানুষের মনে কষ্ট হয় এমন কোন কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো। আশা করি আগামী জাতীয় নির্বাচনেও তারা আসবে, কারণ না এসে তাদের সামনে কোনো বিকল্প নেই। নিবন্ধন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কায় নির্বাচন তাদের করতেই হবে। আর তাদেরকে আপনারা হালকাভাবে নেবেন না। আওয়ামী লীগ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি। সন্ধ্যার সময় আরো থাকছে। ভারত সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রীলঙ্কা মিশনে ভালো করার প্রত্যয় টাইগারদের। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় সদ্য অনুমোদিত বেসামরিক বিমান চলাচল আইনে 2017-তে অপরাধের সংজ্ঞা সুস্পষ্ট করার দাবি জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের মতে আইনে ষড়যন্ত্র ও অনিচ্ছাকৃত ভুলের শাস্তি আলাদা করা দরকার, নইলে ভীতির কারণে বিমান পরিচালনার মতো বিশেষায়িত এ সেবা খাতে দক্ষ জনবলের সংকট আরো বাড়বে। এদিকে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যে প্রশ্ন তোলা হয়েছে সেগুলো বিবেচনা করে দেখা হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিমান উড্ডয়নের পর দুর্ঘটনার দায়িত্বে অবহেলার জন্য শাস্তির বিধান আগেও ছিল, তবে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান এর আগে কোনো দেশে প্রয়োগ হয়নি, এমনটাই দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। এক্ষেত্রে নাশকতার মাধ্যমে কিংবা ইচ্ছাকৃত দুর্ঘটনায় বিমান যাত্রীদের প্রাণহানি ঘটালে এ ধরনের সর্বোচ্চ শাস্তির বিধানে আপত্তি নেই বিমান পরিবহন সংস্থাগুলোর। তবে অনিচ্ছাকৃত ভুলের অপরাধে এ ধরনের শাস্তি বৈমানিক ও প্রকৌশলী সহ দায়িত্বপ্রাপ্তদের মাঝে ভীতির সঞ্চার করতে পারে বলে মত তাদের। তাই আইনে অপরাধের সংজ্ঞা সুস্পষ্ট না হলে ন্যায় বিচার নিশ্চিত না হওয়ার আশঙ্কা তাদের। কোন ক্ষেত্রে কি ধরনের শাস্তির বিধান হবে, কোন অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট ঘটে সেটা ইনভেস্টিগেশনটা কিভাবে হবে, কারা করবে, এই ব্যাপারে যদি খুব সুনির্দিষ্টভাবে একটা লেআউট করা না থাকে, এয়ারলাইন সেক্টরে কিন্তু অনেকেই কাজ করতে ভয় পাবেন। মারাত্মক ভুল হতে পারে, কিন্তু অবহেলা কিংবা ইচ্ছাকৃত ভুল এটা যদি ভালোভাবে ডিফাইন করা না যায় তাহলে এক্ষেত্রে একটি আশঙ্কা থেকে যায়, ন্যায় বিচার অনেক ক্ষেত্রে নাও হতে পারে। মন্ত্রিসভায় অনুমোদিত এ আইনে বিমান হ্যাঙ্গারে থাকা অবস্থা থেকে শুরু করে উড্ডয়ন থেকে অবতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে অপরাধ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে যথাযথ তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে শুধু কঠোর আইন করে লাভ হবে না বলে মত সাবেক বৈমানিকের। সিকিউরিটির মধ্যে কে চার্জে থাকে, এসএসএফ যেন গাফিলতি না করে এবং সাথে আমাদের সিকিউরিটি যাতে গাফিলতি না করে সেটা ইনশিওর করতে হবে, সেটা আনসারেবিলিটি এস্টাবলিশ করতে হবে। তবে প্রধানমন্ত্রী বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার বিষয়টি উল্লেখ করে বিমানমন্ত্রী জানান, নাশকতার ঘটনা তদন্তের জন্য এ ধরনের আইন আগে ছিল না। তবে আইনটি সংসদে পাশের আগে আপত্তিগুলো বিবেচনার আশ্বাস দেন তিনি। আমাদের সেই আইনটা করতে হয়েছে, কারণ একটা কথা ধরুন যে প্রধানমন্ত্রীর যে বিমানে যে ঘটনাটি ঘটেছে সেটা যদি নাশকতা হয়ে থাকে তাহলে কি হতো, এটাকে আমরা কোন আইনের মধ্যে এনে বিচার করতাম। সুতরাং আমি মনে করি এটা যৌক্তিক। বিমান চলাচলে বাধার সৃষ্টির অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গত সোমবার বেসামরিক বিমান চলাচল আইন 2017 মন্ত্রিসভায় অনুমোদিত হয়। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পাশ্চাত্য উৎসব ভ্যালেন্টাইন্স ডে এর দোল লেগেছে আমাদের দেশেও। বিশেষ এই দিনটিকে ভালোবাসার সম্পর্কগুলোর আরেকটু যত্ন নেবার উপলক্ষ হিসেবে দেখছেন কেউ কেউ। আবার কারো কারো মতে ভালোবাসার নেই কোনো সীমানা, নেই বিশেষ কোনো দিন। রাজধানী জুড়ে দিবসটি উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন, ফুল আর উপহারের দোকানেও বেড়েছে ভিড়। মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ছবিতে মৌসুমী ময়ের রিপোর্ট।
আকাশে আজ ছড়িয়ে দিলাম বিশ্ব ভালোবাসা দিবস, যে দিবসটি ভালোবাসার, সে দিবসের সব আয়োজনই কাছের মানুষ, প্রিয় মানুষকে ঘিরে। ভালোবাসা এমন এক অনুভূতির নাম যা জড়িয়ে থাকে মায়া, নির্ভরতা আর বিশ্বাসে। বছরের পর বছর একই ছাদের নিচে গড়ে ওঠা ছোট্ট সংসারের নানা মান অভিমানের নামও ভালোবাসা। আমার সুরের ইন্দ্রধনু। ম্যারিড লাইফের প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তো খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আমাদের ভালোবাসা শুরু হয়েছে 2000 সালে। আমার ওয়াইফ শিলা এখানে গান গেতে এসেছিল, রিহার্সালের সময় আমার পছন্দ হয়ে গেছে এবং যেদিন অনুষ্ঠান এখানে হয়েছে সেই দিন থেকে আমার মনে হয়েছে 2 মাস পর প্রপোজ করেছি যাতে আমাদের ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করছে এবং আমাদের এখন 2টা বাবু। জড়িয়ে আছে সেই রঙের অনুরাগ আমিও। বিশেষ দিবসে ভালোবাসা প্রকাশে প্রিয়জনকে দেয়া চাই মনের মতো উপহার। এক্ষেত্রে ফুলের আবেদন তো কমে না কখনোই, তাই ফুলের সাথে উপহারের দোকানগুলোতেও বেড়েছে ভিড়। ভালোবাসার দিনে সবচেয়ে বেশি চলে ফুলটা। সমাজবিজ্ঞানীরা বলছেন, ভালোবাসা লালনে নানা উপলক্ষ খোঁজা মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষে মানুষে বন্ধন এবং সৌহার্দ্য বৃদ্ধিতে একমাত্র রাস্তা ভালোবাসা। সবার কাছে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে যে লাল রঙের ছড়াছড়ি, এতে বোঝা যায় সবাই এটা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, আনন্দের সাথে নিয়েছে। দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এতে। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নতুন নাম ময়নামতি হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এ বিষয়ে খুব দ্রুতই প্রজ্ঞাপন জারি হবে। তবে এখন থেকে জেলার নামে আর কোনো বিভাগ হবে না বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। দুপুরে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের 100তম সভায় তিনি একথা বলেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা ময়নামতি বিভাগ আমরা শিগগিরই আমরা দেখতে পাবো। ডিসিশন তো তিনি আগে দিয়ে আসছিলেন, কিন্তু নামটা আজকে ময়নামতি নামটা তিনি আজকে বলছেন। নামটা আজকে বলছেন যে কুমিল্লা নাম নয়, যেহেতু কুমিল্লা একটা জেলা আছে, যে জেলায় বিভাগ হবে অন্য নাম দিয়ে করলে পরে এটা অর্থবহ হয়। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রাজধানীর আবাহনী খেলার মাঠে স্টেপ ফরওয়ার্ড নামের একটি সংগঠন ফানুস উৎসবের আয়োজন করেছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, ফাহমিদা, আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি অর্থাৎ ধানমন্ডি আবাহনী মাঠে। এখানে একটি সংগঠন স্টেপ ফরওয়ার্ড নামে এক তরুণদের একটি সংগঠন, তারা গত 3 বছর ধরে এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তারা এই ফানুস উড়ান। আজকেও তারা সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিকেল 5টা থেকে এই কর্মসূচি তারা হাতে নিয়েছে। বিকেল 5টা থেকে অর্থাৎ এই ধানমন্ডিতে এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তারা এই বিশেষ করে তরুণ তরুণী এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে তারা এই ধানমন্ডি মাঠে এসেছেন এবং ফানুস কিনছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের হাতেই ফানুস উড়ানো, কেউ উড়িয়েছেন, কেউ বা উড়াচ্ছেন বা উড়াবেন, এরকম একটি প্রস্তুতি চলছে। আর নানা বয়সের যে তরুণ তরুণীরা এই সংগঠনের সাথে কথা হয়েছে এবং তরুণ তরুণীদের সাথে এই মাঠে যারা এসছেন তাদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন যে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই যে ফানুস উড়ানো, এটি আনন্দের মাত্রাটাকে আরো নতুনত্ব বা নতুন মাত্রা হিসেবে একটি যোগ দিয়েছে। আর অর্থাৎ এই ফানুস যে যারা কিনেছেন অর্থাৎ শাখারি বাজার থেকে তারা মোট 6টি রঙের তারা এই ফানুস এনেছেন এবং 2500 ফানুস এনেছেন এবং বেশ কিছু আমরা কথা বলেছিলাম যে কি পরিমাণ ফানুস এই পর্যন্ত বিক্রি হয়েছে। তারা বলছেন যে বেশিরভাগ ফানুসই কিন্তু এই পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছে। আর ফাহমিদা, এখন হচ্ছে একটি বিষয় আমি আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে ফানুস কেউ কেউ উড়াচ্ছেন এবং কারো হাতে এখনো ফানুস রয়ে গেছে। আর আস্তে আস্তেই কিন্তু আমরা আকাশ দিয়ে দেখছি যে কিছু কিছু ফানুস উঠছে আর অনেকেই প্রস্তুতি নিচ্ছেন ফানুস উড়ানোর। হ্যাঁ, এই ছিল ফাহমিদা, এই ছিল ধানমন্ডি মাঠ থেকে আমার কাছে সবশেষ তথ্য। দর্শক, রাজধানীর আবাহনী খেলার মাঠ থেকে ফানুস উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। বিশ্বব্যাপী গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের কাজ শুরু করেছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা। এরই মধ্যে এ রোগের জীবাণুর জীবন রহস্য উন্মোচন করেছেন তারা। বিজ্ঞানীরা আশা করছেন আগামী 2-3 বছরের মধ্যে গমে ব্লাস্টের সংক্রমণ রোধের পাশাপাশি উদ্ভাবন করা যাবে নতুন জাত। শুভ খানের রিপোর্ট।
1985 সালে প্রথম ব্রাজিলে গম খেতে ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দেয়। এর 3 দশক পর গেল বছর বাংলাদেশে ছত্রাকজনিত এ রোগ দেখা দেয়। সাধারণত কম শীতে বৃষ্টিপাত হলে গমের শীষ আসার পর প্রথমে পাতায় এবং পরে শীষে ব্লাস্টের জীবাণু আক্রমণ করে। এতে গমের পাতা ঝলসে যায়, শুকিয়ে সাদা হয়ে আসে শীষ। ব্লাস্টের আক্রমণে গেল বছর মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 8 জেলায় 15,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। সংক্রমণ রোধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হয়। এবছর ওই 8 জেলায় গমের উৎপাদন কমেছে 80 থেকে 90%। এবছর বৃষ্টিপাত না হলেও এরই মধ্যে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ 4 জেলায় আবারও গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। গতবার যে রোগটা ছিল সেই রোগটাই সম্ভবত এসছে। আমার একা নাই, মাঠকে মাঠ সব শেষ। কৃষি বিজ্ঞানীরা বলছেন ব্লাস্ট রোগের জীবাণু এতটাই মারাত্মক যে শস্য পুড়িয়ে কিংবা কেটে ফেলে সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। তাই গবেষণার মাধ্যমে ব্লাস্ট প্রতিরোধী গমের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে বলে জানালেন তারা। গমের জীবন রহস্যের মধ্যে কিছু জিন রয়েছে যারা এই জীবাণুটা যাতে গমের ভিতরে অনুপ্রবেশ করতে পারে সেই ব্যাপারে কোলাবোরেট করে, তাদেরকে এস জিন নামে চিহ্নিত করা হয়েছে। শঙ্কার ব্যাপার হলো গমের পর ব্লাস্টের সংক্রমণ ঘটেছে ভুট্টার পাতায়। অন্যান্য ফসলে যেন ব্লাস্টের সংক্রমণ না হয় সেজন্য এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষি বিজ্ঞানীদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভারত সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে সবার চোখে মুখে কিছুটা হতাশার ছাপ দেখা গেছে। তবে ভারত সফরের ইতিবাচক অভিজ্ঞতা শ্রীলঙ্কা মিশনে কাজে লাগানোর প্রত্যয় জানিয়েছেন স্পিনার মেহেদী মিরাজ। বহুল প্রতীক্ষিত হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশ ক্রিকেট দল ফেভারিট ভারতের বিপক্ষে ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হয়নি। ভার পর্ব শেষে এবার টাইগারদের গন্তব্য হবে শ্রীলঙ্কা। তাই কয়েকদিনের বিশ্রামের পর প্রধান কোচ চন্ডিকা হাথুরে সিংহের অধীনে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে মাশরাফি মুশফিকরা। ভারতের বিপক্ষে মাত্র একটি টেস্ট খেললেও লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া এই সফরে টাইগাররা 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচ খেলবে। ভারত সফরে প্রত্যাশার প্রাপ্তি না মিললেও ভালো করার অভিজ্ঞতাগুলোই প্রেরণা হিসেবে নিচ্ছে বাংলাদেশ দল। আমার কাছে মনে হয় যে তারপরও আমরা আসলে ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছি, কারণ আমরা জানি যে ভারত এখন ওয়ার্ল্ডের 1 নাম্বার টিম, টেস্ট টিম। ওদের সাথে আমরা আসলে ভালোই ক্রিকেট খেলেছি। আশা করি সামনে আমরা আরো ভালো করব ইনশাআল্লাহ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু সময় মতো বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত একনেক সভায় প্রধানমন্ত্রী বললেন। মিথ্যা অভিযোগেই বন্ধ হয় বিশ্ব ব্যাংকের অর্থায়ন। পরীক্ষার হলে প্রশ্নপত্র নেয়ার পরই কিছু অসাধু শিক্ষকের মাধ্যমে তা ফাঁস হয়। আবারও বললেন শিক্ষামন্ত্রী, ভুয়া প্রশ্ন ছড়ানোর অভিযোগে আটক 6। এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে আমৃত্যু কারাবাস। হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, আইন সংশোধন করতে হবে বললেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডের বিধান রেখে করা বিমান চলাচল আইনে অপরাধের সংজ্ঞা সুস্পষ্ট করার দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। ষড়যন্ত্র ও অনিচ্ছাকৃত ভুলের শাস্তি আলাদা করার তাগিদ। এবং ক্রমাগত লোকসানে ডুবতে বসছে বিআরটিসি, কোষাগারে জমা হয় না আয়ের টাকা। পরস্পরকে দুষছেন চালক ও ডিপো ম্যানেজাররা। লোকবল সংকট ও যানজটের অজুহাত কর্তৃপক্ষের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।